দর্শক আবারও স্বাগত জানাচ্ছি বিআরবি কেবলস নিবেদিত ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। আমরা আলোচনা যাওয়ার আগে ঢাকা ৬ আসন একটু যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী নিয়াজ মাকদুম, তার কাছ থেকে একটু ভোট গণনার সবশেষ পরিস্থিতি জানবো। নিয়াজ, ভোট গণনার জাহাঙ্গীর, আমি সবশেষ খবর কি আছে আপনার কাছে ঢাকা একটু ৬ আমাদেরকে জানাবেন। কামরুন্নেসা সরকারি উচ্চ বিদ্যালয়ে আছি। এই কেন্দ্রের মধ্যে তিনটি সাব কেন্দ্র রয়েছে, অর্থাৎ ৩৪, ৩৩, ৩৪, ৩৫ এই তিনটি কেন্দ্রের যে রেজাল্ট, সেই রেজাল্ট আমার হাতে এসে পৌঁছেছে। আমি যদি আপনাদেরকে একটু জানাই, সেটি হলো যে ৩৩ নম্বর যে সাব কেন্দ্র রয়েছে, এই কেন্দ্রে ভোট কাউন্ট হয়েছে ১৪৮১। এর মধ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেন পেয়েছে ৮১২, দাড়িপাল্লা প্রতীক পেয়েছে ৬১৬ এবং হ্যাঁ ভোট পেয়েছে ১০৩৩, না ভোট পেয়েছে ৪১৫। এবং ৩৪ নম্বর যে কেন্দ্রটি রয়েছে, সেই কেন্দ্রে ইশরাক হোসেন পেয়েছে ১০৮৭ ভোট, ডক্টর মান্নান পেয়েছেন ৭২৫ ভোট। এখানে হ্যাঁ ভোট পড়েছে ১৫১৫, না ভোট পড়েছে ৩15টি। এবং সবশেষ ৩৫ নম্বর যে কেন্দ্রটি রয়েছে, সেই কেন্দ্রে ধানের শীষ প্রতীক নিয়ে ইশরাক হোসেন পেয়েছে ৯০১ এবং দাড়িপাল্লা প্রতীকে মান্নান পেয়েছে ৫৯৫। এখানে হ্যাঁ ভোট পড়েছে ১০৬১ এবং না ভোট পড়েছে ৪০০। যোগফল যদি আপনাদেরকে জানাই, সেটি হলো এই কেন্দ্রে ধানের শীষ প্রতীক এগিয়ে রয়েছে, অর্থাৎ ২৮০০ ভোট পেয়েছে ধানের শীষ প্রতীকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, এবং দাড়িপাল্লা প্রতীক মান্নান পেয়েছে ১৯৩৬ ভোট। আপনাদেরকে যে বিষয়টি দেখিয়ে রাখি যে এখানে অনানুষ্ঠানিকভাবে আমাদেরকে যে ভোটের ফলাফল দেয়া হয়েছে, সেটি আপনাদেরকে জানিয়ে রাখছি। এবং এখানকার যে নির্বাচনী দায়িত্বে যেসব কর্মকর্তারা রয়েছেন, তারা তাদের ফল প্রস্তুতের কাজটি করছেন, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে যেই ফলটি তারা কেন্দ্রে ঘোষণা করবেন এবং যেই ফলটি এবং সেন্ট্রালে তারা নির্বাচন কমিশনের কার্যালয়ে পাঠাবেন, সেই কাজটি তারা এখানে সুচারুভাবে করছেন। আপনাদেরকে আমি যেই বিষয়টি জানিয়ে রাখি, সেটা হলো যে এই কেন্দ্রটি হচ্ছে ধানের শীষ প্রতীকের যে প্রার্থী ইশরাক হোসেন, তার একেবারেই কাছের কেন্দ্র। তার বাসার খুব কাছে এই কেন্দ্রটি রয়েছে। এই কেন্দ্রে সে বিজয়ী হয়েছে, অর্থাৎ এই ঢাকা ৬ সব মিলে ১০০টি কেন্দ্র রয়েছে। ১০০টি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রের পুরো ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। সেখানে ইশরাক হোসেন বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছে দাড়িপাল্লার প্রার্থী ডক্টর আব্দুল মান্নান। এই ছিল এই কেন্দ্র থেকে, অর্থাৎ সরকারি কামরুন্নেসা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে সবশেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোদি, আমরা কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ফলাফল শুনছিলাম যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সেখানে একটি কেন্দ্রে জয়ী হয়েছেন। তো আসলে এই মুহূর্তে প্রেডিকশন করার মতো কিছুই নেই। ফলাফল কি হতে পারে মানুষ জানতে চায়। আপনারা যেহেতু বিজ্ঞ মানুষ এবং সাধারণ মানুষের সাথে কথা বলেন, মানে কোন দিকে কি হতে পারে ট্রেন্ড দেখে মোটামুটি একটা ধারণা করা যায় যে মানে বিএনপির দিকেই ঝোঁক বেশি মনে হচ্ছে এখন পর্যন্ত যা দেখলাম। কিন্তু পরবর্তী পর্যায়ে কোথায় কি হচ্ছে এটা তো আমরা জানি না, তবে আমার মনে হয় এইটাই আর কি। তো যেটা আমি বলছিলাম যে এটা বলা ভালো, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন, আমাদের ধারণা ছিল যে নির্বাচন কমিশন খুব দুর্বল, তারা বোধহয় এই নির্বাচনটা সঠিকভাবে করতে পারবে না, এবং এইরকম একটা আলামতও ছিল কিছু। তারা সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, একের পর এক সিদ্ধান্ত পাল্টাচ্ছিলেন। তো শেষ মুহূর্ত শেষ বিচারে দেখা গেল যে না, নির্বাচন কমিশন কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে। এটা নির্ভর করে সবসময় সরকারের উপর, সরকার কি চায়। সরকার যদি হস্তক্ষেপ করতো তাহলে হয়তো আমরা এইরকম একটা নির্বাচন পেতাম না। অতীতের ইতিহাস আমাদেরকে বলে যে আমরা সরকারের হস্তক্ষেপের কারণে নির্বাচনের ফলাফল নির্বাচন এইরকম একটা পর্যায়ে চলে গেছে। এই নির্বাচন থেকে শেখার আছে অনেক কিছু। এটা হলো ভবিষ্যতে কোনো রাজনৈতিক সরকারের অধীনে যদি নির্বাচন হয়, আমার বিশ্বাস দেয় আরও অনেকগুলো নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। যদি সেটা হয় তাহলে হয়তো আমরা ভালো নির্বাচন পাব। তারপরও একটা কথা থেকে যায়, ওই সাজানো এই যে প্রশাসন যেভাবে সাজানো হয়, এবারও সাজানো হয়েছিল কিন্তু এটা কাজ হয় নাই। তার কারণ হলো মানুষ খুবই সচেতন, জনগণের একটা চাপ আছে। এই জনচাপে এবারের নির্বাচনটা
সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়েছে এখন পর্যন্ত। ফলাফল যেটা বলছেন বা আমি যদি বলি কে জিতে যাবে, এটা বলা ঠিক হবে না, কারণ এখনও অনেক বাকি। তো সেই কারণে ট্রেন্ড আর দেখা যাচ্ছে, তাতে মনে হয় যে একদিকেই হয়তো ঝুঁক বেশি। জি। আসলে আপনার যে ল্যান্ডস্লাইড ভিক্টোরি যেটাকে বলে, যদি সেটা যে কোনো দল বা জোটেরই হয়, সেটির সুবিধা তো অবশ্যই আছে, বিপদটা কি মানে বা চ্যালেঞ্জগুলো কি? প্রথমত বলি, মতি ভাইয়ের সাথে একটু যোগ করি, ট্রেন্ড আমরা কিন্তু শুধু ঢাকা শহরের ইশরাক হোসেনের আসন থেকে দেখলাম তা না, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখন অন্তত কিছু কিছু কেন্দ্রের খবর আসছে। তাতে করে ট্রেন্ডটা পরিষ্কার, মানুষ স্থিতিশীল বাংলাদেশের পক্ষে ভোট দিচ্ছে এবং যারা মনে করছে জননিরাপত্তা দিতে পারবে, প্রশাসন চালাতে পারবে, অতীতের অভিজ্ঞতা আছে, এরকম একটি ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি নির্বাচনে। আর হ্যাঁ ভোট এবং না ভোটের ক্ষেত্রেও মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিচ্ছে। এটা কিন্তু একটা দারুণ সমন্বয়। প্রথমত আপনি স্টেবিলিটি চান, দ্বিতীয়ত স্টেবিলিটির পরে আপনি রিফর্ম চান। এরকম একটি বার্তা আমরা ট্রেন্ডে দেখতে পাচ্ছি। এবং বিএনপির দিকে অবশ্যই ট্রেন্ড কোথাও কোথাও আমাদের মনে হচ্ছে যে দ্বিগুণ ভোট পাচ্ছে কোনো কোনো কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী জামাতের চেয়ে। একটা জিনিস নিশ্চিত হতে হবে যে এই ট্রেনটা রাত 12টা পর্যন্ত বা রাত 2টা 3টা পর্যন্ত একইভাবে প্রবাহিত হয় কিনা। আমাদের কিন্তু এরকম অভিজ্ঞতাও আছে যে প্রথম কিছু আসনে এক ধরনের ট্রেন্ড দেখা গেছে আপ কান্ট্রি, পরবর্তীতে আবার ট্রেন্ড বদলে গেছে কোনো একটা হস্তক্ষেপের কারণে। মতি ভাই বারবার যে কথাটি বলছিলেন, এবারও কিন্তু প্রশাসনকে দলীয়করণ করা, একটি দলের পক্ষে রাখা, ইলেকশনের যতটুকু ইঞ্জিনিয়ারিং করা, মেকানিজম করা, টাকা ছড়ানো, গতকালকে রাত্রেই শুধু টাকা ছড়িয়েছে এটি ভাবার কোনো কারণ নেই, টাকা আরও ছড়িয়েছে। আমরা হয়তো এই জায়গায় সেনাবাহিনী বা পুলিশকে তৎপর হইতে দেখিনি। কাজেই এই ব্যাপারটি আমাদেরকে শেষ আসনটির রায় ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার আপনাকে বলি যে ল্যান্ডস্লাইড ভিক্টরি পেলে কি সমস্যা, সুবিধা অসুবিধা দুটোই বলি। প্রথম কথা যে একটা ডিসাইসিভ ভোট, এটা কিন্তু ইতিবাচক, যে আপনি একটি দুর্বল সংসদ, দোদুল্যমান সংসদ, কোয়ালিশন গভর্নমেন্টের দিকে ভোট না দিয়ে আপনি একটি ডিসাইসিভ ভোট দিয়েছেন, একটি শক্তিশালী সরকার গঠিত হয়েছে এবং তারা ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে। তারা 2/3 ম্যান্ডেট সদস্যদের সমর্থন নিয়ে বড় রকমের পরিবর্তন করতে পারে, সংস্কার করতে পারে। এটি গেল যদি সরকারটির মতলব ভালো থাকে, তারা যদি সুশাসন করে, তারা যদি ইতিবাচক সংস্কারগুলো করতে চায়। কিন্তু এর ডাউন সাইড হচ্ছে আপনি বেপরোয়া হতে পারেন, আপনি ভোটের দিনের পর থেকে ভুলে যেতে পারেন আপনাকে কারা বিজয়ী করেছে, কেন বিজয়ী করেছে। আপনি বেমালুম মনে করতে শুরু করলেন আপনাকে লাইসেন্স দেওয়া হয়েছে যে কোনো রকমের অরাজকতা করার, দখলদারিত্ব করার, চাঁদাবাজি করার, ঘুষ খাওয়ার, দুর্নীতি করার। তার মানে এটি দুধারী অস্ত্র, আপনি কোন দিকে ব্যবহার করবেন সেটির উপরে নির্ভর করে আগামীতে আপনার ভবিষ্যৎ কী। দেখুন 5ই আগস্ট বাংলাদেশকে দেখিয়ে দিয়েছে যে একটি শক্তিশালী সরকারের বা একজন শক্তিশালী প্রধানমন্ত্রীকে কি করে পালিয়ে যেতে হয়েছে। আমার ধারণা 5ই আগস্টের পরবর্তীতে মানুষের সাহস যে কোনো পরিবর্তন, যে কোনো প্রতিরোধে বা প্রতিবাদে কিন্তু আবার সামনে চলে আসবে। কাজেই ল্যান্ডস্লাইড ভিক্টরি পাওয়ার আমি জানি আপনি কেন প্রশ্নটি করেছেন, ট্রেন্ড থেকে আমরা একটু বোঝার চেষ্টা করছি যে বিএনপি জোট কতটা ভালো করতে পারে। কিন্তু এই মেসেজটি আমি বলে থাকি যে আগামীতে সরকার পরিচালনা কিন্তু খুব কঠিন হবে। এবারে নির্বাচনটি যেমন কঠিন ছিল, সরকার পরিচালনা আরও কঠিন হবে। আপনাকে এই 18 মাসের প্রায় নির্লিপ্ত এবং পক্ষপাতিত্বের একটি সরকার ব্যবস্থাপনাকে আবার ঢেলে সাজাতে হবে, প্রশাসনকে নিউট্রাল করতে হবে, পুলিশকে সঠিক অর্থে সংস্কার করতে হবে এবং আপনার সুশাসনের গ্যারান্টি দিতে হবে প্রতিদিন। এটি কিন্তু কঠিন কাজ হবে। প্রতিবেশী একটি দেশের সাথে আপনার সম্পর্ক পুনরুজ্জীবন করতে হবে, ওয়ার্কিং রিলেশন, আর পলাতক শক্তির নাশকতা থেকে দেশকে রক্ষা করতে হবে। কঠিন সব দায়িত্ব রয়েছে। আমি মনে করি কেউ যদি বিজয়ী হয় এবং ভূমিধস বিজয়ও যদি পায়, তারপরে যেন তার সেন্সেস অটুট থাকে। আপনার কাছে আসছি যে আসলে কিছুটা বলেছেন যে সরকার পরিচালনা কঠিন হবে, সামনের সরকারের কি কি চ্যালেঞ্জ আছে বলে আপনি মনে করেন মোকাবেলা? ওইটা বলছি, কিন্তু আমি এবারের নির্বাচনে কে পরাজিত হলো? পরাজিত হলো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া দেখলে মনে হতো যে একদল জিতে বসে আছে, এইরকম পরিস্থিতি, যেটা দুনিয়ার বহু দেশে এমনকি ভারতেও
এই ট্রেন্ড ছিল যে এমনভাবে সোশ্যাল মিডিয়াতে সাজানো হয়েছিল যে কোনো মুহূর্তে ওই দলটাই ক্ষমতায় আসবে, কিন্তু সেটা আসে নাই। হিলারি ক্লিনটন যখন মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, সবাই বলছেন যে উনিই জিতে যাবেন, কিন্তু জিতেন নাই। তো বাংলাদেশে এই গত 1 মাসে সোশ্যাল মিডিয়া দেখলে মনে হতো যে আর এই দেশে আর মানে জনগণের কোনো কি নেই, জনগণ সবাই সোশ্যাল মিডিয়া দেখে এবং তারা প্রভাবিত হয়ে আছে। রেজাল্ট ধরে নিয়েছিলেন, কেউ কেউ সরকারও গঠন করে ফেলছেন। এই অবস্থা, এই সরকারের সামনে চ্যালেঞ্জ অনেকগুলো। প্রথম হলো ভঙ্গুর অর্থনীতিকে সঠিক মানে ঠিক পথে চালানো, এটা লাইনচ্যুত হয়েছে, লাইনে তোলা, এটা একটা কঠিন কাজ। 2 নম্বর হচ্ছে আইনের শাসন। মব সন্ত্রাস যেভাবে সমাজকে কাবু করে ফেলছিল, সেখান থেকে বের হতে হলে একটা ভালো শাসন লাগবে, দক্ষ প্রশাসন লাগবে। যে প্রশাসন এখন যে অবস্থা আছে সেটা থাকলে চলবে না। তারপরে আছে যে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আপনি ওয়াদা করেছেন অনেক, সেই ওয়াদাগুলো আপনাকে রক্ষা করতে হবে, শুরুটা অন্তত করতে হবে। বাংলাদেশের রাজনীতিতে রাজনীতিবিদরা পল্টন ময়দানে বলেন আর রেসকোর্স ময়দানে বলেন আর লালদিঘিতে দাঁড়িয়ে বক্তৃতা করেন, অনেক ওয়াদা করে বসে থাকেন, বাস্তবে তার মিল থাকে না। আরেকটা হচ্ছে উনি ক্যাবিনেটটা কীরকম ক্যাবিনেট করবেন, এটা সবচেয়ে বড়। যিনি ক্ষমতায় আসেন তাকে চিন্তা করতে হবে যে তার এই প্রশাসন, বিশেষ করে যে চ্যালেঞ্জটা তো একদিক থেকে না, নানা দিক থেকে। এই যে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক কিন্তু এখন তলানিতে। এখান থেকে আপনাকে টাইনে আনতে হবে, তুলতে হবে, জাতীয় স্বার্থে আপনাকে কথা বলতে হবে। আপনার সবসময় চ্যালেঞ্জ থাকবে যে আপনার কিন্তু বাংলাদেশের সামনে 2025 আছে, এই অভ্যুত্থান কিন্তু আপনাকে সবসময় দিক নির্দেশনা দিচ্ছে যে আপনি কোথায় যাবেন। আপনি কিন্তু হঠাৎ করে ওই আগের মতো দেখেন 2/3 মেজরিটি পাওয়ার পরিণতি তো আমরা 2টা সরকারই দেখলাম। একটাতে 111 আসলো আর একটাতে আসলো 2024-এর 5ই আগস্ট। এই বিপদটা কিন্তু আছে এবং আর থাকবে। তো আমি জানি না, যদি তারেক সাহেব 2/3 মেজরিটি পান তাহলে তার সামনে একটা বিশাল চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে তাকে সামনের দিকে নিয়ে যেতে হলে আরও অনেকগুলো ব্যাপার আছে। দলের মধ্যে অনৈক্য আছে, দল ঠিক করতে হবে। দল ঠিক নাই, কারণ তারেক রহমান 17 বছরে বদলে গেছেন, কিন্তু দল বদলায় নাই। দল তো একই রয়ে গেছে, দল বদলায় নাই। এই কারণে দেখবেন জিতলেই কিন্তু বলা যায় না যে না সব বদলে গেছে। দলের মধ্যে কিন্তু এখনও এই যে 79 জন ক্যান্ডিডেট, তারা দলের সিদ্ধান্ত বাইরে তারা নির্বাচন করেছেন। এটাও একটা বড় ধরনের চ্যালেঞ্জ। এদেরকে আবার লাইনে নিয়ে আসা বা কী সিদ্ধান্ত নেবে, এটা একটা। প্লাস হচ্ছে যে এই নির্বাচনের মধ্যে দিয়ে দেশ বা কি কিন্তু বিশেষ করে আন্তর্জাতিক প্লেয়ার যারা, তারা কিন্তু বা বিভিন্ন দেশ যেভাবে এই নির্বাচনের ব্যাপারে আলাদা হয়ে গেছে, এটা ঠিক। মানে আমি নাম বলছি না, কোন দেশ কাকে সাপোর্ট করছে এটাও কিন্তু ঠিক আছে। তো এই পরিস্থিতিতে তাকে দ্বারাই এই অর্থনীতি ঠিক করা, মানুষের নানা ধরনের ষড়যন্ত্র থাকবে, কিন্তু খালি জিতে গেলেই কিন্তু জিতলে বিপদ। আরও ষড়যন্ত্র মোকাবেলা করে সঠিক সিদ্ধান্ত নিতে পারলেই আজকের পরিস্থিতি হয়তো পাল্টাতে পারে, আর নাইলে কিন্তু আরও বিপদ বাড়বে। জি, আসলে আপনার কাছে আসছি আমরা শেষের দিকে একেবারেই। সেটা হচ্ছে যে আগে সরকারি দল বিরোধী দলের যে ক্যাচাল দেখেছি আমরা, সংসদ বর্জন, বিরোধী দল মানে হচ্ছে দিনের পর দিন সংসদে না যাওয়া, ওয়াকআউট করা, বর্জন করা। তো এখন তো যে একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সবাই একটা স্থিতিশীল বাংলাদেশ চায়। সেই বাংলাদেশ গড়তে হলে যে দলই ক্ষমতায় যাক, যেই বিরোধী দলে যাক, তাদের আসলে কি করা উচিত, ছোট করে? আর তার আগে বলি, সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো আরও একটি বিষয় পরাজিত হয়েছে, সেটি হচ্ছে জনমত জরিপ। আপনি জনমত জরিপে দেখেছেন প্রবণতাটি ছিল হাড্ডাহাড্ডি লড়াই, এবং জনমত জরিপ দেখে মনে হচ্ছিল যে মানে এত অনিশ্চিত জায়গায় চলে যাচ্ছে আমাদের নির্বাচন, সেটি কিন্তু আমার ধারণা আজকে ট্রেন্ড সমর্থন করছে না। আপনি পার্লামেন্ট যখন গঠিত হবে, দেখুন বিরোধী দলের ওয়াকআউট করার রাইট আছে,
প্রতিবাদ করার আছে, ৭০ অনুচ্ছেদ নিয়ে দলের লোকদের কথা বলার অধিকার তৈরি হয়েছে, সব ঠিক আছে। কিন্তু আপনি যদি অযথা বিরোধিতা করেন এবং আপনি যদি গণতন্ত্রকে রান করতে না দেন, সরকারকে কাজ পরিচালনা করতে না দেন, এটি কিন্তু এবারের আপনি এই পুরনো ধারায় আপনি এবার করতে পারবেন না। কারণ মানুষ অনেক সচেতন, মানুষ বিরোধী দলকে ছায়া সরকার হিসাবে দেখতে চায়, তার বিকল্প চরিত্রটি বুঝতে চায়। এবং আপনি খেয়াল করেছেন ৫ই অগাস্টে কোনো রকমের সাংগঠনিক অস্তিত্ব ছাড়া একটি গ্রুপ শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করতে পারল। তার মানে আপনি যদি ক্ষুদ্র বিরোধী দলও হন, ধরে নিলাম বিরোধী দল ৩০টি সিট পেয়েছে বা ৪০টি, তাকে মনোবল হারালে হবে না, তাকে বিরোধী দলের দায়িত্ব পালন করতে হবে, সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিতে হবে এবং তাকে সেই জায়গাটিতে আমরা চৌকস হতে দেখতে চাই। আর সরকার যিনিই গঠন করুন, তাকে আমি অনুরোধ করব যে আপনি বাইরের রিসোর্সেসের সাহায্য নেন। দলের ভেতরে যেটি হয়েছে, এক ধরনের দাসপ্রথা তৈরি হয়েছে। দলীয় প্রধান যা বলেন সেটি মেনে নেন অথবা তার স্বার্থে কাজ করেন। বাইরের অনেক মানুষ আছে যে আপনাকে কন্টেস্ট করতে পারে, নতুন আইডিয়া দিতে পারে, চ্যালেঞ্জ করতে পারে। সরকার চালাতে হলে আপনাকে সারা বিশ্বেই ওই মডেলে যেতে হয়, তাহলেই সরকারটি অনেক দিনের জন্য থাকে। আর আরেকটি জিনিস হচ্ছে, আমরা ডিসাইসিভ নেশন মানে ডিভাইডেড নেশন চাই না। এই যে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিরোধী শক্তি বলে একটি কাল্পনিক ডিভাইড তৈরি করে ফেলেছিলেন। এখন একটা দল ধর্মের কথা বলে বলে মানুষ, নারীদেরকে সমাজের পশ্চাৎপদ মানুষ বানিয়ে ফেলছিলেন। এই জায়গাটিতে দেশটি ইউনাইটেড হতে হবে। ভোটের সময় কিন্তু দুটি পক্ষ বলেছে সবার আগে বাংলাদেশ। খেয়াল করে দেখেন, মানে ঘুরিয়ে আরেকজন একই কথাই বলেছে। বাংলাদেশের স্বার্থ যদি আপনি বুঝতে পারেন, সেটি যে আপনি বাস্তবায়ন করছেন কি না, সরকার এবং বিরোধী দল দুটির উপরেই জনগণ নজর রাখবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা একেবারেই শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। বিআরবি কেবলস নিবেদিত ইলেকশন এক্সপ্রেস পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড অনুষ্ঠান এখন দেখা হবে রাত ৯টায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।